ভূত এফএম, হারিয়ে যান ভূতের রাজ্যে। স্বাগতম সবাইকে রূপকথার গল্প ইউটিউব চ্যানেলের নিয়মিত একটি অনুষ্ঠান ভূত স্টোরি। যারা নিয়মিত এই অনুষ্ঠানটি শুনছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। প্রতিদিনের মতো আজও নিয়ে এসেছি ভয়ঙ্কর কিছু গল্প, যা বাস্তব জীবনে ঘটে গিয়েছে। যদি আপনার সাথেও কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে তা লিখে আমাদের পাঠিয়ে দিতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে। তো আমাদের একটি ভিউয়ারের একটা কমেন্ট পড়ে আসি। গীতা গোসাম তিনি লিখেছেন, ভাই তোমার মুখে খুব ভালো লাগে গল্পগুলো। ধন্যবাদ আপনার এই কমেন্টটি শুনে বা কমেন্টটি পড়ে অনেক ভালো লাগলো। তো কথা না বাড়িয়ে চলে যায় আমাদের গল্পে। ভূত এফএম, হারিয়ে যান ভূতের রাজ্যে। চাঁপাইনবাবগঞ্জ থেকে রহিম লিখেছেন। তিনি লিখেছেন, আমার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর একটি ঘটনা, যা আমার মনের ভিতর আজও দাগ কেটে আছে। ঘটনাটি আমার সাথে ঘটে 2020 সালে। তখন একটু বন্দি ছিলাম। গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ হলেও বাবার চাকরি সূত্রে ঢাকাতেই থাকা হতো। মার্চ মাসের 7 তারিখে আমার জন্মদিন ছিল। জন্মদিনটিকে নিয়ে ভাবছিলাম অনেক দিন ধরে যে একটি পার্টি করব। তো রীতিমতো সময়টা চলেও আসলো। সব বন্ধুদের দাওয়াত দিলাম। আমার দাওয়াতটিও সকল বন্ধুরা অ্যাকসেপ্ট করলো। আমার বেস্ট ফ্রেন্ড ছিল সবুজ। 5 থেকে ইন্টার পর্যন্ত পড়ছি। বেস্ট ফ্রেন্ড বলতে সে একমাত্র বন্ধু আমার, যার সাথে সবসময় সবকিছু শেয়ার করতাম। আমার অনেক বিপদেও সে সবসময় আমার পাশেও ছিল। তো একইভাবে আমি আমার বেস্ট ফ্রেন্ড সবুজকেও দাওয়াত দিই। বার্থডের দিন সকালে এক এক করে সব বন্ধুরা চলে আসে। ভেবেছিলাম আমার বেস্ট ফ্রেন্ড সবুজ সবার আগেই আসবে, আর আমরা দুজন মিলে কিছু বেলুন আর কিছু কাগজ দিয়ে ঘরটি সাজাবো। যেহেতু ভাড়ার বাসা ছিল সেহেতু আমাদের 2টা রুম ছিল। একটা রুমে আব্বু আম্মু থাকতো, আরেকটা রুমে আমি। তো আমার রুমটা বাকি বন্ধুদের সাথে সাজানোর চেষ্টা করলাম। আমার বেস্ট ফ্রেন্ড আসেনি, এজন্য আমার মনটাও খারাপ ছিল। তো আর কি করা, ওকে কয়েকবার ফোনও দেই, কিন্তু ওর ফোনটা অফ। কোনোভাবে পাচ্ছিলাম না তার সাথে কন্ট্যাক্ট করতে। অনেক চেষ্টা করার পরও তার কোনো খোঁজ না পেয়ে বসে থাকলাম। সাজাতে সাজাতে প্রায় 12টা বেজে যায়। সবাইকে বললাম, এবার হাত মুখ ধুয়ে রেডি হয়ে নে, এবার কেক কাটবো। তো সবাই যার যার মতন কিচেনে গিয়ে হাত মুখ ধুয়ে আসলো। আসার পর সবাই একসাথে বসলাম, কেক সামনে রেখে কিছু ছবিও তুললাম। ছবি টবি তোলা শেষ, সবাই বলছে এবার কেক কাট। আমি বলছি যে সবুজ আসুক, ও মনে হয় এই চলে আসবে, কারণ ও না এসে থাকতেই পারবে না। আজ আমার বার্থডে, আর সবুজ না আসলে হয়
এটা শুনে কয়েকজন বলল, তা তো ঠিকই, তোর আবার বেস্ট ফ্রেন্ড, তাকে ছাড়া কি আর তুই কেক কাটতে পারবি? বললাম যে যাক, চুপ কর সবাই, আর 10 মিনিট অফ করি। সবাই মিলে একটু গল্প করতেছিলাম। প্রায় 5 মিনিট পর সবুজ আসলো রুমে। মনটা একদমই খারাপ, চোখ টলমল করছিল, যেন অনেক বড় কিছু একটা ঘটেছে তার সাথে। আমি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম। বললাম, কি রে সবুজ, এত লেট করে আসলি? তোর না সেই সকালে আসার কথা? কোনো কথার উত্তর দিল না। এরপরে তাকে নিয়ে কেকের সামনে দাঁড়ালাম। বললাম, তোর জন্য এই যে কতক্ষণ অপেক্ষা করছে জানিস, সবাই বেশি কথা বলছে, তাও কোনো উত্তর দেয়নি। তাকে নিয়ে কেক কাটলাম। কেক কাটার পর সবাইরে খাওয়াচ্ছি, দেখি আমার বন্ধু আমার পাশে নেই। খুঁজে দেখি খাটের কর্নারে গিয়ে বসে আছে মন খারাপ করে। বললাম, কিরে, কেক না খেয়ে ওখানে বসে আছিস, আয় কেক খা। সে বলল যে মনটা ভালো নেই রে। কেন, কি হয়েছে? সবুজ বলল, তোর জন্য কোনো গিফট আনতে পারিনি আজ, ভাবছিলাম তোর জন্য ভালো একটা গিফট আনবো। এই কথা বলা মাত্র আমি বললাম, আরে ব্যাপার না, গিফট দিয়ে কি হবে, তোর আমার সম্পর্ক কি গিফটের সাথে নাকি? তাই বললাম, ও মন খারাপ করে বসেই আছে। বললাম যে আচ্ছা, কেক না খাস, ভাত খাবি, আম্মু আজ অনেক কিছু রান্না করছে। ও আগেও আমাদের বাসায় এসে অনেক কিছুই খেয়েছে, রীতিমতো আমার আম্মুর খাবার অনেক পছন্দ করত। তো আমি আমাদের ডাইনিং টেবিলে এত বন্ধু বান্ধব ধরবে না, তাই বললাম কি যে চল আমরা খাটের পরে নে সবাই এক এক জায়গায় বসে খাওয়া শুরু করি। যে কথা সেই কাজ, আর দুইজন মিলে আমরা সব খাবার এনে সাজালাম, সবাই মজা করছিলাম, সাজাচ্ছিলাম। কিন্তু আমার সবুজ ফ্রেন্ডটা মন মরা হয়েছিল, এটা দেখে আমার একটু খারাপও লাগছিল। তবে আরো বন্ধুদের কথাবার্তার সাথে তাল দিতে দিতে অতটার গভীরভাবে কিছু ভাবা হয়নি। তো সবাইকে প্লেট দিচ্ছি, আমার ফ্রেন্ড বলল, আমার একটা ফোন এসেছে, আমার একটু বাইরে যেতে হবে। আমি যেতে অনেক নিষেধ করলাম, বললাম যে আরে খেয়ে যা, বেশি সময় লাগবে না, খেয়ে যা। সে অনেক জোরাজোরি করলো, ভাবলাম কি যে হয়তো অনেক ইম্পর্টেন্ট কল হতে পারে, এই জন্য আর কি ও যেতে যাচ্ছে। তাহলে যাও, তবে 10-20 মিনিটের ভিতরে চলে আসো, তাহলে আমি একটু খাবার লেট করে খাবো, তুই আর আমি একসাথে খাবো। এটা বললাম, ও মনটা খারাপ করে আমার দিকে এক পলক তাকিয়ে থাকলো। বললাম, কি হয়েছে, কোনো কিছু টেনশন করতেছিস না? কোনো সমস্যা এলে বল, আমিও তোর সাথে যাই। বললো, আরে না, তুই থাক, আমি আসছি। এটা বলে ও বেরোয় চলে গেল। চলে যাওয়ার পর সবাইকে খেতে দিলাম। খেতে দেওয়ার পরে সবাই খেলো, সবাই আমাকে সাধলো খাওয়ার জন্য। বললাম যে না, একটু পরে খাই, তোদের খাওয়া হয়নি। সবাইকে খাওয়ানোর পরে এক এক করে সব বন্ধুদেরই বিদায় দিলাম। তবে আমার বেস্ট ফ্রেন্ড সবুজ আর আসলো না। আমি অনেকবার ট্রাই করলাম একসাথে খাবো এই কারণে, তো ওর ফোন বন্ধই ছিল। তারপরে আম্মুকে বললাম যে সবুজ তো আসলো না। তা আম্মু বিষয়টা টের পেয়ে বললো কি যে তাহলে এই কাজ কর, তো তোকে টিফিন গাড়িতে দেই, একটু বেশি করে দেবো, তুই ওর বাসায় নিয়ে যা, তুই দিয়ে আসিস, আর যদি মন চায় একসাথে খেয়েও আসিস। এই বলে একটু বেশি করে টিফিন বাটিতে রেডি করে প্যাকেট করে আমার কাছে দিল। আমি নিয়ে রওনা দিলাম। তা এক স্কুলে পড়েছে, এক কলেজে পড়লেও আমার বাসা থেকে আমার ফ্রেন্ডের বাসাটা প্রায় 2 থেকে 3 কিলোর মতন ডিস্টেন্স। তো আমার ফ্রেন্ডের উদ্দেশ্যে আমি একটু হেঁটে যেয়ে একটা রিক্সা নিলাম। তো রিক্সা নিয়ে বেশ কিছুক্ষণ লাগলো, যার জন্য গিয়ে আমি উঠানের দিক তাকালাম। রিক্সা থেকে দেখলাম যে কয়েকজন মানুষ
দাঁড়িয়ে আছে। তারপরে ভাবলাম যে কি হয়েছে। রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালাকে টাকা দিয়ে বিদায় দিয়ে আমি বাসার ভিতর ঢুকলাম। ঢুকতেই আমার ফ্রেন্ডের আম্মু আন্টি আমাকে দেখেই দৌড়ে চলে আসলো। অনেক চিল্লাচিল্লি করে কান্দা শুরু করলো। আমি হতভম্ব হয়ে গেলাম। বললাম কি হয়েছে? বললো যে তোর বন্ধু আর নেই। এটা শুনে আমি যেন রীতিমতো আকাশ থেকে পড়লাম। যে বন্ধুকে আমি 1 ঘন্টা আগেও দেখেছি সে বন্ধু আর নেই মানে? যার সাথে খাবো, আজ সারাদিন কাটাবো, সেই ফ্রেন্ডের নামে হঠাৎ এরকম একটা কথা শুনে রীতিমতো আমার গা হাত পা কাঁপা শুরু হয়ে গেল। যেন আমি বিশ্বাস করতে পারছিলাম না। মেন বিষয়টি ছিল আমি যখন বিষয়টি ক্লিয়ার হই যে আমার ফ্রেন্ড সকালে উঠে একটি গিফট কেনার জন্য বাসা থেকে টাকা নিয়ে বের হয়, তখনই তার বাইক অ্যাক্সিডেন্ট করে সে জায়গায় মারা যায়। তখন তাকে হসপিটালে নিয়ে গেলেও সে আর বাঁচে না, তার আগেই তো মারা গিয়েছিল। হসপিটাল থেকে তাকে আবার পোস্টমর্টম করতে নেয়। পোস্টমর্টম করে নিয়ে একটু আগেই বাসায় এসেছে। তবে আমার বন্ধু আমাকে এতটাই ভালোবাসতো যে আমার বার্থডেতে সে কথা দিয়েছিল আসবে, হয়তো এ কারণেই শেষ ইচ্ছাটা আমার পূরণ করেছিল আমার বার্থডেতে এসে। তবে আমার বার্থডেতে এসে যে তখন বলেছিল যে তোর জন্য একটা গিফট আনতে পারলাম না। এখন সেই কথাটা মনে উঠলেই গার ভিতর কেমন করে ওঠে। আজও মনে পড়ে আমার বন্ধু সবুজের কথা। প্রায় 3টা বছর পার হয়ে গিয়েছে। আমি সবসময় ভাবি যেন বন্ধু আমার সাথেই আছে। এমনকি বাস্তব শরীরে না থাকতে পারলেও আমার প্রত্যেকটা নিঃশ্বাসে আমার বন্ধুর কথা বেশি ভাবি, আমি মনে পড়ে। রীতিমতো এই গল্পটি আপনার অনুষ্ঠানে পাঠানোর একটাই কারণ ছিল যে আমার বন্ধুটাকে স্মরণ করে রাখা। হয়তো আপনার গল্পের মাধ্যমে অনেকে শুনবে, আর এই গল্পটা আমি নিয়মিত আমার কাছে রেখে দিতে চাই আমার বন্ধুর স্মৃতি হিসেবে। হয়তো অনেক ভয়ঙ্কর কিছু আমার গল্পে নেই, তবে যদি আপনার অনুষ্ঠানে শেয়ার করেন অনেক খুশি হব। ধন্যবাদ আপনাকে এরকম একটি গল্প আমাদের সাথে শেয়ার করার জন্য। আমাদের অনেকগুলো এপিসোড হলেও এ পর্যন্ত এরকমের ভয়ঙ্কর বা এরকম একটি গল্প বা ঘটনা আমরা এখনো পাইনি। ফার্স্ট এরকম একটি গল্প আমাদের এপিসোডে আমরা শেয়ার করলাম বা উপস্থাপন করলাম। বন্ধু এমনও হয় যে মৃত্যুর পরেও শেষ কথা রাখার জন্য সে আসতে পারে। ভূত এফএম, হারিয়ে যান ভূতের রাজ্যে। তো এখন আরো একটি ভৌতিক জিনের গল্প পড়তে যাচ্ছি। লিখেছেন কেওয়া। তিনি বলেছেন এটা আমার দেখা নয়, তবে তার নানুর কাছ থেকে গল্পটি শোনা। যাই হোক, আপনাকে ধন্যবাদ জানাই আমাদের একটি গল্প শেয়ার করার জন্য। তো ভিউয়ার্স, চলুন তার নিজের মতন করেই পড়া যাক। আমি কেয়া। রাজশাহী আমার বাড়ি। একদিন রাত্রে আমার নানুর কাছে আমি শুয়েছিলাম। শুয়ে থাকা অবস্থায় আমার নানুর সাথে গল্প করছি, আর এই গল্প করতে করতেই নানুর কাছে একটি গল্প শুনতে চালাম। নানু বলল, তুই জানিস
আমরা যখন ছোট ছিলাম তখন একটি অদ্ভুত ঘটনা ঘটতো। এই কথাটি শুনে আমার আগ্রহ বেড়ে গেল। নানুকে বললাম, বলো তো শুনি কি ছিল সেই ঘটনা। নানু বলল, তখন আমরা হাফ প্যান্ট পরি, অনেক ছোট। আমাদের এখানে কারোর বাড়িতে বিয়ে হলে সবাই গরিব ছিল, কেউ থালা বাটি আনতে পারতো না বা রান্না করার জন্য কড়াই আনতে পারতো না। তো একটা নদী ছিল। নদীটা চিকন হলেও তার স্রোত সবসময় বইতো। তো নদীর ধারেই একটা বিরাট বটগাছ ছিল, এখনো বটগাছটি আছে। তবে নদীটা আর আগের মতন স্রোত হয় না। নানু বলল, ওই বটগাছের গোড়ায় গিয়ে কেউ যদি বলে আসতো যে আমার বাড়িতে কাল বিয়ে বা এই অনুষ্ঠান, আমার এতগুলো প্লেট গ্লাস রান্না করা হাঁড়ি পাতিল লাগবে, বলে আসলে পরের দিন ফজর আজানের পর যদি ভোরবেলা যাওয়া হতো, দেখা যেত ওই বটগাছের গোড়ায় সবকিছু রাখা আছে। অনেক সুন্দর সুন্দর চামচ, খোদাই করা সোনালী কালারের সোনার মতন দেখতে চামচগুলো ছিল, চিকচিকে স্টিলের প্লেট ছিল, তারপরে বড় বড় হাঁড়ি ছিল। এইগুলো পাওয়া যেত, আর এগুলো এনেই বিয়ের বা যে কোনো অনুষ্ঠানে তা দিয়ে খাওয়ানো হতো। তারপরে আবার সেগুলোকে ধুয়ে জায়গা মতন রেখে আসলে পরে দেখা যেত সেগুলো আর নেই। তো এভাবেই চলতে থাকে। কিন্তু একদিন বিয়ে বাড়ি থেকে একটি চামচ হারিয়ে যায়। নানু বলল যে চামচটি হারিয়ে যাওয়ার পরে সবগুলো প্লেট, তারপরে হাঁড়ি, সবকিছুই পাওয়া গিয়েছিল, একটা চামচ আর পাওয়া যায়নি। কে নিয়েছিল, কেন নিয়েছিল বা কোথায় গেল কেউ বলতে পারে না। তবে নানি বলছিল যে শোনা গেছে একজন লোভে পড়ে সোনার চামচ ভেবে ওটাকে সে তার কাছে রেখে দেয়। আর এই থালাবাটি সবগুলো সেই বটগাছের নিচে রেখে আসলেও দেখা যায় পর 4-5 দিনেও আর এই থালাবাটিগুলো নিচ্ছে না। তো সবার আর জানতে বুঝতে বাকি থাকে না যে এই চামচটা কম হয়েছে, এ কারণেই এই থালাবাটিগুলো নিচ্ছে না। গ্রামে একটা হই হুল্লোড় পড়ে যায়। আর যে এই চামচ নিয়েছিল সে দেখা যায় অসুস্থ হয়ে পড়ে, তার রক্তবমি শুরু হয়ে যায়। আর অন্যদিকে যে বলে এসেছিল বা যে এই চামচ থালাবাটিগুলো নিয়ে এসেছিল এই বটগাছ থেকে চেয়ে, সেও অসুস্থ হয়ে পড়ে। এবার দুজনেই একই রকমের অসুস্থ আর একই রকমের রক্তবমি হওয়ার কারণে সেই লোকটাকে দিয়ে সন্দেহ করে। গ্রামের সব মাতব্বররা, মুরব্বীরা তার বাড়িতে গিয়ে তাকে এক পর্যায়ে জোর করলে সে শিকার যায়। শিকার গেলে সেই চামচটি সে ফেরত দিলে ওই চামচটি নিয়ে সেই বটগাছের নিচে সেই চামচের সাথে রেখে দিয়ে আসা হয়। দেখা যায় পরের দিন ওই চামচ পেয়ে সব হাঁড়ি পাতিলও নিয়ে যায়। কিন্তু যে চামচটি চুরি করেছিল সে আর সুস্থ হয়নি, প্রায় 1 মাস ভুগে সে মারা যায়। অন্যদিকে এই চামচগুলো যে চেয়ে এনেছিল সে অনেকদিন অসুস্থ থেকে তারপরে আস্তে আস্তে সুস্থ হয়। এরপরে আর গ্রামবাসী যদি সেই বটগাছের কাছে গিয়ে কোনো কিছু চায় তো আর পরের দিন কোনো কিছুই পায় না। তো যে চুরি করেছিল সে মারা যাওয়ায় কেউ আর কিছু বলতেও কাউকে পারেনি। এরপরে আস্তে আস্তে সেই বটগাছ থেকে সবকিছু অফ হয়ে যায় দেয়া। তো নানুর মুখে এই গল্পটি শুনে আমি খুব
মজা বা অদ্ভুত রূপকথার গল্পের মতো লেগেছিল। আর এই অদ্ভুত গল্পর এই কারণে আপনার সাথে শেয়ার করলাম। যদি আমার গল্পটি পছন্দ হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ কে আপু আপনাকে আমাদের এই অনুষ্ঠানে গল্পটি আপনার পাঠানোর জন্য। আপনার গল্পটি আসলে রূপকথার গল্পের মতনই ছিল। এই ধরনের গল্প প্রায় মুরব্বীদের কাছ থেকেই শোনা যায়। তো ধন্যবাদ আপনাকে এই গল্প পাঠানোর জন্য। এমন গল্প যারা শুনছেন তাদের সাথেও যদি ঘটে থাকে বা তারা যদি এরকমের গল্প বা ভয়ঙ্কর ভূতের গল্প জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন। শেয়ার করতে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন সম্পূর্ণ ঘটনাটি। পরবর্তী এপিসোডে আপনার গল্প নিয়ে হাজির হব। তো শুনতে থাকুন ভূত স্টোরি। ভূত এফএম।